তাহলে আয়নীয় ব্যাসার্ধ হয়ে গেল, ল্যান্থানাইট সংকোচন, অ্যাক্টিনাইট সংকোচন হয়ে গেল। পরের একটা প্রপার্টি, সেটা হচ্ছে আয়নায়ন শক্তি। আয়নায়ন শক্তি এর আরো নাম আছে, আয়নায়ন বিভবও বলা হয় এটাকে, বিভব। ইংলিশে বলা হয় আয়োনাইজেশন এনার্জি, বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন এনথালপিও বলা হয়, অনেকগুলো নাম আছে। আমি এই নামটা নিয়ে চলবো, আয়োনাইজেশন এনার্জি, যেটাকে আই ডট ই বলবো শর্টকাটে। আয়োনাইজেশন এনার্জি বা আই ডট ই কাকে বলে? এটা মাধ্যমিক লেভেলেই পড়েছো যে আয়োনাইজেশন এনার্জি বা আয়নায়ন শক্তি বা আয়নায়ন বিভব কাকে বলে, একটু বলো। তিনটে জিনিস মনে রাখবে, সংজ্ঞাটা দিচ্ছি দেখো। প্রথম জিনিসটা হচ্ছে যে ভূমিস্তরে, ভূমিস্তরে একে বলা হয় গ্রাউন্ড স্টেট। ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট কাকে বলা হয়? যখন কোনো মৌলের পরমাণুকে কোন রকম বাইরে থেকে কোনো শক্তি দেওয়া হয় না, নর্মাল স্টেটে যদি সে থাকে, বাইরে থেকে কোনো শক্তি যদি সে গ্রহণ না করে, তাহলে তাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। আর একটা স্টেট আছে, আমি বলে দিয়েছি তোমাদের, এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থা। যদি কোনো শক্তি দেওয়া হয় তাকে বলা হয় এক্সাইটেড স্টেট। তাহলে গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তরে থাকতে হবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, গ্যাসীয় অবস্থায়। আর থার্ড পয়েন্ট হচ্ছে বিচ্ছিন্ন পরমাণু। বিচ্ছিন্ন পরমাণু বলতে কি বোঝায়? অর্থাৎ একা আছে, একক পরমাণু, একটা পরমাণু আছে। তাহলে কোন মৌলের বিচ্ছিন্ন পরমাণু গ্যাসীয় অবস্থায় এবং ভূমিস্তরে থাকলে তার সর্ববহিঃস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করে তাকে একক ধনাত্মক ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, তাকে বলা হয় ওই মৌলের, ওই পরমাণুর আয়নায়ন বিভব বা আয়োনাইজেশন এনার্জি বা আয়নায়ন শক্তি বা প্রথম আয়নায়ন বিভব, প্রথম আয়নায়ন শক্তি বা প্রথম আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। তিনটে পয়েন্ট এটা মনে রাখলে। আর একটা পয়েন্ট কি মনে রাখবে? সর্ববহিঃস্থ কক্ষ। আর একটা কথা দেখবে তোমাদের বইতে লেখা আছে, আলগা ভাবে যে ইলেকট্রনটা থাকে, লুজলি বাউন্ডেড ইলেকট্রন, আলগা ভাবে যে ইলেকট্রনটা থাকে সর্ববহিঃস্থ কক্ষে, আর কি ইলেকট্রনকে অপসারণ করে একক ধনাত্মক ক্যাটায়নে পরিণত করব, গ্যাসীয় একক ধনাত্মক ক্যাটায়নে, মোনো পজিটিভ ক্যাটায়নে পরিণত করব, যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়। এটা খুব ইম্পর্টেন্ট, শক্তির প্রয়োজন, রিকোয়ার্ড এনার্জি, এই পয়েন্টগুলো বাদ দিলে হবে না কিন্তু। শক্তির প্রয়োজন হয়, আর মনে রাখবে কোনো কিছু শক্তি যদি প্রয়োজন হয়, সেই শক্তিটাকে পজিটিভ এনার্জি বলা হয়। না ইলেকট্রনটাকে বের করব আমি এখান থেকে এরকম করে টেনে, তাহলে শক্তি লাগবে, শক্তি রিকোয়ার্ড হবে, সেই শক্তিটাকে বলবো পজিটিভ শক্তি। তাহলে এরকম ভেবে না, একটা মৌল আছে, মৌলের একটা পরমাণু, একটা এম, একটা সোডিয়াম যদি বলি তাহলে একটা সোডিয়াম, হাইড্রোজেন যদি বলি একটা হাইড্রোজেন। তাহলে একটা মৌলের পরমাণু গ্যাসীয় অবস্থায় আছে আর এটা গ্রাউন্ড স্টেটে আছে, গ্রাউন্ড স্টেটে। তাহলে এখান থেকে আমি একটা ইলেকট্রন বের করব, কোথা থেকে বের করব? সর্ববহিঃস্থ কক্ষ থেকে। আর যেটা আলগাভাবে লেগে আছে, যখনই এখান থেকে ইলেকট্রন বের করব তখন সেটা কি হয়ে যাবে? একক ধনাত্মক ক্যাটায়নে পরিণত হয়ে যাবে, মোনো পজিটিভ ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। আর এইটার জন্য যে শক্তির প্রয়োজন হবে তাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। এটা পজিটিভ এনার্জি বা বলা হয় ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, প্রথম আয়নায়ন বিভব।
প্রথম মানে তাহলে দ্বিতীয় তৃতীয় আছে নিশ্চয়ই। হ্যাঁ দ্বিতীয় আছে, যদি তুমি আবার এই ক্যাটায়ন থেকে আবার একটা ইলেকট্রন বের করো তাহলে সেটা কি হয়ে যাবে, M2+ হয়ে যাবে। আর এখানে যে শক্তির প্রয়োজন হবে সেটাকে বলা হয় সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। এরকম করে ডট ডট থার্ড আয়োনাইজেশন এনার্জি, ফোর্থ আয়োনাইজেশন এনার্জি আছে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে কোন মৌলের একটি পরমাণু থেকে গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় ভূমিস্তরে থাকাকালীন সর্ববহিঃস্থ কক্ষ থেকে আলগাভাবে যে ইলেকট্রন লেখা আছে, এবার সর্ববহিঃস্থ কক্ষ মানে যোজ্যতা কক্ষ, হ্যাঁ, ইলেকট্রনটাকে বের করে কি হবে, একক ধনাত্মক ক্যাটায়নে পরিণত করব, যে ন্যূনতম শক্তির প্রয়োজন হবে সেটা প্রথম। আবার সেই ক্যাটায়ন থেকে যদি আবার একটা ইলেকট্রন বের করি তাহলে দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি। আবার সেইখান থেকে যদি আবার একটা বের করি অর্থাৎ M2+ থেকে যদি আবার একটা ইলেকট্রন বের করি তাহলে হবে M3+, তাহলে এটাকে বলবো থার্ড আয়নাইজেশন এনার্জি। এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে আয়নাইজেশন এনার্জি হয়, একে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি বলা হয়। এবার স্যার বলছিলাম এমটা গ্রাউন্ড স্টেটে আছে, এমটা গ্রাউন্ড সেখান স্টেট, থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, M+ হলো, তাহলে M+টা কি গ্রাউন্ড স্টেট থাকবে? হ্যাঁ M+টা গ্রাউন্ড স্টেটে হয়ে গেল। আবার M+ এর রেসপেক্টে গ্রাউন্ড স্টেট মানে M+ কে আবার কোনো বাইরে থেকে মানে আমি বলছি যে M থেকে M+ হলো, ঠিক আছে, একটা স্টেট এনার্জি লেভেল পেলো, সেই এনার্জি লেভেলটা তার গ্রাউন্ড স্টেট। যেমন M এর একটা গ্রাউন্ড স্টেট আছে, M+ এর একটা গ্রাউন্ড স্টেট আছে। আবার M+ থেকে M2+ চলে গেল, M2+ এর আবার সেটা গ্রাউন্ড স্টেট, তখন সেটা তার গ্রাউন্ড স্টেট। M এর গ্রাউন্ড স্টেট আর M+ এর গ্রাউন্ড স্টেট সেম নয়, বুঝলাম? হুম। এবার তোমাকে যদি এই প্রশ্নটা করে দেয় যে কোন মৌলের আয়োনাইজেশন এনার্জি অর্থাৎ ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি আর সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি আর থার্ড আয়োনাইজেশন এনার্জি কোনটা বেশি মনে হচ্ছে, কোন শক্তিটা বেশি মনে হচ্ছে? থার্ড। থার্ডটা বেশি মনে হচ্ছে, অর্থাৎ প্রথম থেকে সেকেন্ড ইলেকট্রনটা বের করতে বেশি শক্তি লাগবে আর সেকেন্ড থেকে থার্ড ইলেকট্রনটা বের করতে বেশি শক্তি লাগবে, এরকম ভাবে ডট ডট করে যাবে। সাধারণত এরকমই হয়। কোন মৌলের দ্বিতীয় আয়নায়ন বিভবের মান প্রথম আয়নায়ন বিভব অপেক্ষায় বেশি হয় কেন? কোশ্চেন লিখে রাখো। কোন মৌলের পরমাণুর, লিখেই দিই, কোশ্চেন আমার নোটে লেখা আছে তাও আমি এখানে লিখে দিই, কোন মৌলের পরমাণুর দ্বিতীয় আয়নায়ন বিভব প্রথম আয়নায়ন বিভব অপেক্ষায় বেশি কেন, বা বেশি ব্যাখ্যা কর। পারবো তো ব্যাখ্যা করতে? দেখো বুঝিয়ে বলি তোমাকে। এনার্জিটা বেশি লাগবে। হ্যাঁ সেটাই, কেন লাগবে, এনার্জি বেশি লাগবে সেটা তো প্রথম আয়নায়ন বিভব থেকে দ্বিতীয়টা বেশি সেটা বোঝাচ্ছে। এভাবে না, এখানে একটা এম আছে, গ্যাসীয় অবস্থা ভূমিস্তরে আছে, এখানে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ এই যে প্রথম পরমাণুর নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন সেম। কিন্তু যখনই তুমি ক্যাটায়নে পরিণত করবে তাহলে প্রোটন সংখ্যা একই থাকবে নিউক্লিয়াসে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি হবে, হ্রাস পাবে। হ্রাস পাবে, প্রোটন সংখ্যা একই থাকবে অর্থাৎ আধান একই থাকবে, কিন্তু ইলেকট্রন পিছু কার্যকরী আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ জেড স্টার বৃদ্ধি পেয়ে যাবে। এই কথাটা মনে রাখবে, ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের আধান বেড়ে যাবে। এবার এইখান থেকে আর একটা ইলেকট্রন কে, অর্থাৎ এটা হয়ে গেল ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এখানেই দেখাই তাহলে। আবার এইখান থেকে যখন তুমি আবার একটা ইলেকট্রন বের করতে চাইবে, 2+ করতে চাইবে, তখন দেখো এইখানে আকর্ষণ বেড়ে গেছে,
এবার ইলেকট্রনটা বের করা কি আগের মতো অত সুবিধা হবে, অত সহজে বেরোবে? না স্যার। অর্থাৎ এবার এখান থেকে ইলেকট্রন বের করতে আরো বেশি শক্তির প্রয়োজন হবে, কারণ এর জেড স্টার বেশি হয়ে গেছে, আকর্ষণ বেশি হয়ে গেছে নিউক্লিয়াসের। এবার শেষ কক্ষ থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে, তাই দ্বিতীয় আয়নায়ন বিভবের মান বেশি হবে। এরকম ভাবে তৃতীয়তে যখন যাব তৃতীয়তে বেশি হবে। কিছু ব্যতিক্রমী চরিত্র দেখা যায়, পরবর্তীকালে ডিসকাস করব আমরা, এখানে আমাদের 11 এর লেভেলে নেই, নাহলে এই প্রশ্নটাই তোমাকে পরীক্ষায় দেবে। এরপর আরেকটা পয়েন্ট পড়বো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আয়নায়ন বিভব বা আয়োনাইজেশন এনার্জি কি কি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়? ফ্যাক্টর গভর্নিং দ্য আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি, কি কি প্রভাবক সমূহ আছে বা কি কি ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলো সম্পর্কে আমরা পড়বো, যে ফ্যাক্টরস গুলো আয়োনাইজেশন এনার্জিকে প্রভাবিত করে, যার দ্বারা আয়নায়ন বিভব বা আয়োনাইজেশন এনার্জি প্রভাবিত হয়, সেই ফ্যাক্টর গুলো কি কি তোমাদের বইতে কোথাও না কোথাও পাবে। 1 নাম্বার ফ্যাক্টর আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, নোটে খুব ভালোভাবে পরিষ্কারভাবে লেখা আছে, বইতেও আছে, বইটাও পড়বে। তাহলে আয়োনাইজেশন এনার্জি প্রথম যে প্রভাবক বা ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে নিউক্লিয় আধান বা কার্যকরী নিউক্লিয় আধান, জেড স্টারের উপর নির্ভর করে। আমি শর্টকাটে লিখছি, জেড স্টারের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে সেটাও আমি বলে দিচ্ছি। আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, আইপিও লেখা হয়, আয়োনাইজেশন পোটেনশিয়াল, আমি আয়োনাইজেশন এনার্জি বলছি এখানে, জেড স্টারের সাথে কিভাবে নির্ভর করে। সাপোজ এইটা ভেবে নাও একটা পরমাণু নিউক্লিয়াস, আর এইটা ভেবে নাও একটা পরমাণু নিউক্লিয়াস, এর আধান হচ্ছে ভেবে নাও, প্রোটন সংখ্যা হচ্ছে বা জেড স্টার হচ্ছে 11, আর এর জেড স্টার হচ্ছে 5। তোমার কি মনে হচ্ছে এর শেষ কক্ষ থেকে ইলেকট্রন বের করব আর এর শেষ কক্ষ থেকে ইলেকট্রন বের করব, কোথা থেকে বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে? +5। +5 আকর্ষণ আর +11 আকর্ষণ, তোমার মনে হচ্ছে +5 থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে? কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার। তার মানে এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটাকে বেশি আকর্ষণ করে রেখেছে, +5টা। বুঝতে পারছো না? নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা বাড়ে, জেড স্টার যদি বাড়ে, তাহলে আকর্ষণ কি হবে, ইলেকট্রনের সাথে আকর্ষণটা বাড়বে না বাড়বে। বাড়বে। তাহলে ইলেকট্রনটাকে বের করতে কি বেশি শক্তি লাগবে না কম শক্তি লাগবে? ভেবে নাও তুমি একটা জিনিসকে খুব বেশি ভালোবাসো, খুব বেশি পছন্দ করো, আর খুব বেশি আঁকড়ে ধরে রাখো, তোমার প্রিয় খেলনা হতে পারে বা তোমার প্রিয় জিনিস হতে পারে বা তোমার প্রিয় মানুষটা হতে পারে। তাহলে তুমি যত বেশি তার সাথে অ্যাটাচমেন্ট থাকবে, তার সাথে আকর্ষণ যত বেশি থাকবে, তাকে তোমার থেকে দূরে সরাতে বেশি শক্তি লাগবে না কম শক্তি লাগবে? স্যার বেশি লাগবে। বেশি শক্তি লাগবে। তাহলে তুমি কেন বলছো যে +5 থেকে ইলেকট্রন বের করা সহজ, কঠিন, আর +11 এর থেকে ইলেকট্রন বের করা সহজ? এইটাতে বেশি কঠিন হবে না? স্যার মানে প্রোটন সংখ্যা যদি 11টি আছে তাহলে একটা ইলেকট্রন বার করে দিলে অষ্টক হয়ে যাবে, তাদের হচ্ছে। না না, ওইখানে কেন যাচ্ছ তুমি, ওই জায়গায় তুমি কেন যাচ্ছ? ওই জায়গায় পরে আসবো, এখন বাকিগুলো ভাবো যে সব একই আছে। হ্যাঁ, এখন ইলেকট্রন বিন্যাসে যেও না, আসলে তুমি পড়ে নিয়েছো আগে এগুলো সব, তাই তো? স্যার কোনগুলো? এই যে তোমাদের ব্যাপারটা ঠিকই আছে, কিন্তু জেড স্টার যদি বেশি হয় তাহলে আয়নাইজেশন এনার্জি বেশি হবে, বাকি ফ্যাক্টর গুলো যদি কনস্ট্যান্ট থাকে। যদি এটা বুঝতে অসুবিধা থাকে তাহলে এইটুকু ভাবো যে একটা পরমাণু, এ পরমাণু আর বি পরমাণু দুটোরই বাকি সব ফ্যাক্টর এক, শুধু এর জেড স্টারটা বেশি আর এর জেড স্টারটা কম।
এবার ইলেকট্রন বের করব কোথা থেকে ইলেকট্রন বের করাটা সহজ হবে আর কোথা থেকে ইলেকট্রনটা বের করা কঠিন হবে। যার জেস্টার বেশি, সে ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে রেখেছে, সে ইলেকট্রনকে ছাড়তে চাইবে না, সেখান থেকে ইলেকট্রনকে বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে, তার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। আর তুমি যে অষ্টক পূর্তি বা ইলেকট্রন বিন্যাস বলছো, আমি সেই পয়েন্টে যাব, একটু পরেই যাব। 2 নম্বর পয়েন্টে যাচ্ছি, আশা করি এটা বুঝতে পেরে গেছো। 2 নম্বর হচ্ছে ব্যাসার্ধ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধর ওপর কিভাবে নির্ভর করে, সাপোজ হবে না এটা একটা পরমাণু, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের করব, আর এইটা একটা ছোট পরমাণু, তার নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের করব। কি মনে হচ্ছে, বড় পরমাণু যার থেকে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেশি, আকারে বড়, আর যার ছোট পরমাণু যার নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের আকার ডিস্টেন্স কম, দুটোর মধ্যে কোনখান থেকে ইলেকট্রন বার করা সহজ হবে? স্যার বড় পরমাণু থেকে বার করা এটা সহজ হবে, সহজে কারণ ওটা ইলেকট্রন বেরোবে। এটা কঠিন হবে ইলেকট্রন বের করা, কারণ ডিস্টেন্স কম, নিউক্লিয়াসের বেশি কাছে আছে, আকর্ষণ বেশি আছে, ইলেকট্রন ছাড়তে চাইবে না। বাকি সব ফ্যাক্টর গুলো যদি একই থাকে, তাহলে আয়োনাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস। এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখবে। যত বেশি রেডিয়াস তোমার ছোট হবে, তত নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম, আকর্ষণ বেশি, ইলেকট্রন বের করতে দেবে না, ইলেকট্রন বের করতে চাইলে বেশি শক্তির প্রয়োজন হবে, বেশি আয়োনাইজেশন এনার্জি লাগবে। পয়েন্ট নাম্বার 3, এটা ভালো করে শোনো। আবরণী প্রভাব। আবরণী প্রভাবটা খুব ভালো করে শুনবে, কারণ এটা বুঝতে সবারই অসুবিধা হয়। এইটা ভেবে নাও নিউক্লিয়াস, পজিটিভ চার্জ আছে, আর এখানে ভেতরে অনেকগুলো কক্ষ আছে, আর এইটা ভেবে নাও লাস্টের 2 নম্বর কক্ষ, আর এটা লাস্ট কক্ষ, এটা যোজ্যতা কক্ষ, আর এটা তার আগেকার কক্ষ। এইটা, এগুলো সব ভেতরে সবারই দুটো দুটো নিউক্লিয়াস আমি ড্র করছি, দুটোরই একই রকম ঘটনা ঘটেছে, ভেতরে অনেকগুলো কক্ষ আছে। এটা যেন লাস্টের আগের কক্ষ, এটা লাস্ট কক্ষ, এটা যোজ্যতা কক্ষ, এখানে ইলেকট্রন আছে। এই যে কক্ষটা আছে, সেই কক্ষটা হচ্ছে, অর্থাৎ পেনাল্টিমেট সেলটা, এটা এস কক্ষ, বাকি ভেতরে যা আছে আছে। আর এইটা হচ্ছে ভেতরে যা আছে আছে, এটা হচ্ছে ডি কক্ষ। এবার তোমার কি মনে হচ্ছে, এস কক্ষের পরে যে ইলেকট্রনটা আছে সেটাকে বের করব, আর ডি কক্ষের পরে যে ইলেকট্রনটা আছে সেটাকে বের করব, কোনটা বেশি সহজে বেরোবে আর কোনটা কঠিন হবে বের করতে? স্যার এই এস কক্ষ যেটা সেটাতে কঠিন হবে, আর ডি কক্ষটা সহজে বেরিয়ে যাবে। দেখো, এস কক্ষ, হ্যাঁ এস কক্ষটা কি বলছো, উল্টো বলে দিলে আর কি। যাবে। এস এর আবরণী প্রভাব কি? বেশি। বেশি। আবরণী প্রভাব যদি বেশি হয়, তাহলে নিউক্লিয়াসের আধানকে বেশি গার্ড করবে সে, নিউক্লিয়াসের আকর্ষণকে কি করবে সে, আকর্ষণকে বেশি আবরণ করবে। যদি বেশি আবরণ করে দেয়, তাহলে এই ইলেকট্রনটা কি কোনো আকর্ষণ অনুভব করতে পারছে বেশি? না, পারছে না। তাহলে একে বের করা সহজ হবে না? হ্যাঁ স্যার সহজ হবে। সহজ হবে। আচ্ছা, ওটাই বলছিলাম যে, হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ স্যার ওটাই বলছিলাম। হ্যাঁ, তুমি উল্টো বলে দিয়েছিলে। আচ্ছা, এখানে কি হচ্ছে, ডি অরবিটালের হ্যাঁ আবরণী স্যার। প্রভাব কি? কম। কম। কম, তাহলে কম যদি হয়, তাহলে নিউক্লিয়াসের আধান কিন্তু এ বেশি অনুভব করছে, আকর্ষণ বেশি অনুভব করছে, একে বের করা কিন্তু কঠিন হয়ে যাবে।
এবার দেখো আবরণী প্রভাবের ইফেক্টটা বলি। এই যে আবরণ করার যে ক্ষমতা, তাকে সিগমা দিয়ে চিহ্নিত করা হয়। আগে বলেছি সিগমা, বলেছি। না স্যার। একে বলা হয় আবরণী ধ্রুবক। আবরণী ধ্রুবকের, যেটাকে সিগমা বলা হয়, আবরণী ধ্রুবক বেশি মানে আবরণ করার ক্ষমতা বেশি। তাহলে সব থেকে বেশি আবরণ ক্ষমতা কার? এস এর, তারপরে এনপি, তারপর এনডি, তারপর এনএফ। এটা আবরণ প্রভাব বা আবরণ করার ক্ষমতা, আবরণী ধ্রুবকের ক্রম। তাহলে আবরণী প্রভাব যদি বৃদ্ধি পায়, মন দিয়ে শুনবে, আবরণী প্রভাব যদি বৃদ্ধি পায়, জেড ওই আয়োনাইজেশন এনার্জি হ্রাস পাবে। যত বেশি আবরণী প্রভাব হবে, যে যোজ্যতা কক্ষ তার আগের কক্ষের আবরণী প্রভাবের কথা বলবো, হ্যাঁ, যোজ্যতা কক্ষের আগের কক্ষের আবরণী প্রভাব যদি বেশি হয়, তাহলে আয়োনাইজেশন এনার্জি কম, খুব সহজে ইলেকট্রন বেরিয়ে যাবে। আর যদি আবরণী প্রভাব কম হয়, এটা যদি কম হয়, তাহলে পরবর্তী কক্ষ থেকে ইলেকট্রন বার করা কঠিন হয়ে যাবে, আয়োনাইজেশন এনার্জি বেশি হয়ে যাবে। এই সম্পর্কটা বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। বাস, ঠিক আছে। এবার আর একটা কথায় আসছি, দেখো এটা নতুন পয়েন্ট, এটা আগে বলিনি। এটা নাম হচ্ছে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা, এটা সম্পর্কে আমি আগে বলিনি। এটাকে বলা হয় পেনিট্রেশন ইফেক্ট বা পেনিট্রেশন পাওয়ার, পিপি বলতে পারি শর্টকাটে, পেনিট্রেশন পাওয়ার বা ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা ব্যাপারটা কি? এটা ভেবে নাও নিউক্লিয়াস। আচ্ছা, এরকম ভাবে বিভিন্ন কক্ষ আছে, এটা লাস্ট কক্ষের ইলেকট্রন। এই দিক থেকে যদি আমি তাকাই, চোখটা তোমার ভেবে নাও এইদিকে রেখেছো, তোমার চোখ ভেবে নাও এটা, তাহলে এইটাকে বলা হয় আবরণী প্রভাব। এ আবরণ করেছে, আবরণ করেছে, আবরণ করেছে, এটা লাস্ট ইলেকট্রন, এটাকে বলা হয় আবরণী প্রভাব। আর তুমি যদি চোখটাকে এইখানটায় রাখো, বাইরের দিকে রাখো, এবার তুমি বুঝতে পারবে যে এটা একটা ইলেকট্রন না এই জায়গায় আছে, একটা ইলেকট্রন না এই জায়গায় আছে, তাহলে কত ভেতরে এই ইলেকট্রনটা সব থেকে ভেতরে আছে, আর এই ইলেকট্রনটা সবারই বাইরে আছে। তাহলে সবচেয়ে বেশি ভেতরের দিকে কি আছে? এই অরবিটালটা। আর বাইরে আছে এইটা। তাহলে ভেদন ক্ষমতা বলতে বাইরে থেকে তাকাবে, আর আবরণী প্রভাব ভেতর ভেতর থেকে তাকাবে। ভেদন ক্ষমতা কি? নিউক্লিয়াসের যত কাছে থাকবে, তার ভেদন ক্ষমতা তত বেশি হবে। তাহলে না, একটা কক্ষক নিউক্লিয়াসের যত কাছে থাকবে, তার ভেদন ক্ষমতা তত বেশি হবে। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এনএস কক্ষ, এনপি কক্ষ, এনডি কক্ষ আর এনএফ কক্ষ নিউক্লিয়াসের সব থেকে কাছে কে? এস। এস। তাহলে এস এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি। এটাই ভেদন ক্ষমতার ক্রম, আর এটাই আবরণী প্রভাবের ক্রম। শুধু পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আবরণী প্রভাব ভেতর থেকে দেখবো, আর ভেদন ক্ষমতা বাইরে থেকে দেখবো। নিউক্লিয়াসে যত কাছে থাকবে, তার ভেদন ক্ষমতা তত বেশি। তাহলে ভেদন ক্ষমতা কাকে বলে বুঝতে পেরেছি? যে ইলেকট্রনটার আয়না মানে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসে যত বেশি কাছে থাকবে, নিউক্লিয়াসে যত কম দূরত্বে থাকবে, তার ভেদন ক্ষমতা তত বেশি। এখন আয়োনাইজেশন এনার্জির সাথে ভেদন ক্ষমতার সম্পর্কটা কি? ভেদন ক্ষমতার দেখবে নোটটা আমি পাঠিয়ে দিয়েছি তোমার, আগে জেরক্সে, আগে পিডিএফ এ আছে। আচ্ছা, ভেদন ক্ষমতার সাথে আয়োনাইজেশন এনার্জির সম্পর্কটা কি বলে দিই একটু। সাপোজ তোমাকে একটা কোশ্চেন দিয়েছে, নিউক্লিয়াস, আর এইটা হয় না এস অরবিটাল, এই ইলেকট্রনটা আছে এস অরবিটালে, আর এটা হয় না নিউক্লিয়াসের পি অরবিটালে আছে। তাহলে পি অরবিটাল থেকে ইলেকট্রন বের করব, আর এস অরবিটাল থেকে ইলেকট্রন বের করব। এইটার ক্ষেত্রে কি ছিল? আবরণী কি ছিল? এস এর পরবর্তী, ডি এর পরবর্তী, বা পি এর পরবর্তী, বা এফ এর পরবর্তী। আর এখানে কি হচ্ছে? এস এর থেকে বের করবো, বা পি থেকে বের করবো, বা ডি থেকে বের করবো, বা এফ থেকে বের করব। তাহলে তোমাকে বলছে একটা ইলেকট্রন এস থেকে বেরোবে,
আর একটা ইলেকট্রন পি থেকে বেরোবে, কোন ইলেকট্রনটা বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে? আগে তুমি কি ভাববে যে কোন ইলেকট্রনটা নিউক্লিয়াসের বেশি কাছে আছে, বলো দেখি। স্যার এস। এস থেকে বের করতে বেশি শক্তি লাগবে, হ্যাঁ। একদম ঠিক। তাহলে যার ভেদন ক্ষমতা বেশি হবে, পেনিট্রেশন পাওয়ার যার বেশি হবে, তার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। একটা ইলেকট্রন এস অরবিটাল থেকে বেরোচ্ছে, একটা ইলেকট্রন পি অরবিটাল থেকে বেরোচ্ছে, এস থেকে বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে পি এর তুলনায়, এফ থেকে বের করতে কম শক্তির প্রয়োজন হবে এস এর তুলনায়। বাকি সব ফ্যাক্টর গুলো যদি একই থাকে, এই কথাটা মনে রাখবে। একদম লাস্ট পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, ইলেকট্রন বিন্যাস, যেটা তুমি বলছিলে একটু আগে। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসটা খুব সহজ। না, একটা মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখলে NS2 NP6 আছে, অষ্টক পূর্তি আছে, বা একটা দেখলে যে পি অরবিটালে 3টে ইলেকট্রন আছে, হাফ ফিল্ড আছে, একটা দেখলে পি অরবিটালে 6টা ইলেকট্রন আছে মানে ফুল ফিল্ড আছে, বা এস অরবিটালে 2টো ইলেকট্রন আছে, ফুল ফিল্ড আছে। এই ইলেকট্রন বিন্যাসগুলো থেকে ইলেকট্রন বের করতে সে দেয় না। দেবে কি? অষ্টক যদি পূর্তি থাকে সে ইলেকট্রন বের করতে দেবে না, কারণ অষ্টক খুব স্টেবল একটা ইলেকট্রন বিন্যাস। বা হাফ ফিল্ড অরবিটাল আছে বা ফুল ফিল্ড অরবিটাল আছে, তাহলে হাফ ফিল্ড, ফুল ফিল্ড আর অষ্টক পূর্তি যদি কারো থাকে, তাহলে সে কিন্তু ইলেকট্রন বের করতে দেবে না সহজে। ইলেকট্রন সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসকে বিনষ্ট হতে দেবে না। তাই এই সমস্ত অরবিটাল থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে, আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। ঘুরিয়ে বলতে পারি, যেটা তুমি বলছিলে একটু আগে, যে যদি কারো একটা ইলেকট্রন ছেড়ে দিলে অষ্টক পূর্তি হয়ে যায়, বা একটা ইলেকট্রন ছেড়ে দিলে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয়ে যায়, তাহলে সে একটা ইলেকট্রন সহজে ছেড়ে দেবে। যেমন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে নিয়নের ইলেকট্রন, এই নিয়নের আয়োনাইজেশন এনার্জি কি হবে, বেশি হবে না কম হবে? নিয়ন থেকে একটা ইলেকট্রন বেশি বের হবে। করতে বেশি শক্তি লাগবে না কম শক্তি লাগবে? বেশি শক্তি লাগবে, শক্তি কারণ লাগবে। নিয়নের অষ্টক পূর্তি আছে। আবার সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, যেটা তোমরা বলছিলে 11 দিয়ে, যেটা আমি কোশ্চেনটা করেছিলাম, সেটা তোমাদের কথাটা ঠিকই আছে। সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, সোডিয়াম যদি 11টা থেকে একটা ছেড়ে দেয়, তাহলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, অষ্টক পূর্তি হয়ে যাবে, তাই সে সহজে ছেড়ে দিতে চাইবে। তাই তো গ্রুপ 1-এর যে এলিমেন্ট গুলো আছে তাদের আয়োনাইজেশন এনার্জির মান প্রচুর কম হয়, আর নিষ্ক্রিয় গ্যাসগুলো যারা আছে তাদের আয়োনাইজেশন এনার্জির মান প্রচুর বেশি হয়। এখানে একটা প্রশ্ন লিখে রাখো, নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নায়ন বিভব বা আয়োনাইজেশন এনার্জির মান খুব বেশি হয় কেন? খুব বেশি হয় কেন? আয়োনাইজেশন এনার্জির এই যে পয়েন্ট গুলো বললাম, এই 5টা পয়েন্ট থেকে যখন প্রশ্ন করব, এই 5টা পয়েন্ট থেকে কিন্তু অ্যান্সার গুলো হবে। আর একটু বলে দিই, যেমন আয়োনাইজেশন এনার্জি কিরকম চেঞ্জ হবে পর্যায়গতভাবে আর শ্রেণীগতভাবে, সেটা একটু জেনে নেবো। লেফট টু রাইট যদি যাই আমি, আয়োনাইজেশন এনার্জি কি চেঞ্জ হবে? টপ টু বটম যদি যাই, তাহলে আয়োনাইজেশন এনার্জির কি চেঞ্জ হবে, সেটা আমরা সব ক্ষেত্রেই পড়ছি, সমস্ত প্রপার্টির ক্ষেত্রেই পড়বো, যে লেফট টু রাইট গেলে কি হবে আর টপ টু বটম গেলে কি হবে। অর্থাৎ আয়োনাইজেশন এনার্জির মান পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে কিরকম পরিবর্তন হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায় না হ্রাস পায়। তোমরা জানো, এটা মাধ্যমিক লেভেলেই পড়েছো। লিথিয়াম থেকে বেরিলিয়াম থেকে বোরন, হ্যাঁ স্যার। কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, কি হবে বলো দেখি লেফট টু রাইট আয়োনাইজেশন এনার্জির মান? স্যার বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে, একদম ঠিক, বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধি পাওয়ার কারণটা আমি বলে দিই। যেহেতু লেফট টু রাইট, জেড স্টার কি হয়, জেড স্টার বৃদ্ধি পায়, আগে বলে দিচ্ছি, জেড স্টার বৃদ্ধি পায়। আচ্ছা, লেফট টু রাইট আকার কি হয়, রেডিয়াস কি হয়, হ্রাস পায়।
এবার দেখো Five. পয়েন্ট নাম্বার 1 আমরা দেখেছি, আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু জেড স্টার, আয়োনাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, অর্থাৎ যত জেড স্টার বাড়বে আয়োনাইজেশন এনার্জি বাড়বে, জেড স্টার বাড়ে লেফট টু রাইট জেড স্টার বাড়ে, কেন বাড়ে বলে দিয়েছি, আর রেডিয়াস হ্রাস পায় কেন হ্রাস পায় সেটাও আমরা বলে দিয়েছি, এর আগের ভিডিওগুলোতে দেখবে তাহলে পাবে। তাহলে জেড স্টার যদি বাড়ে লেফট টু রাইট জেড স্টার বাড়ে আর লেফট টু রাইট আর হ্রাস পায়, তাহলে এই দুটো ফ্যাক্টরই কিন্তু আয়োনাইজেশন এনার্জি বৃদ্ধির কারণ। তাহলে আমরা দেখে নিই একটু, লিথিয়ামের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে 520। এটা আসছি, তার আগে এটা একটু বলে দিই শর্ট করে। টপ টু বটম যাচ্ছ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম। লেফট টু টপ টু বটম কি হয়, ওপর থেকে নিচের দিকে কি হয় আয়োনাইজেশন এনার্জির মান হ্রাস পায়, একদম ঠিক। এইটা তো আগে মুখস্থ রাখবে, এই দুটো জিনিস মুখস্থ রাখবে, যেহেতু মুখস্থ না রাখলে, বুঝেই মুখস্থ রাখবে, কিন্তু মুখস্থ যদি না রাখো তাহলে তোমাকে যখন ব্যাখ্যা করতে দেবে এটা ভুল লিখলেই কিন্তু তুমি ভুল ব্যাখ্যা করবে। আমাদের এটাই একটা খুব ভালো একটা অভ্যাস আছে, যে জিনিসটা আমরা ভুল করি সেই ভুল জিনিসটাকে আমরা কিন্তু আবার ব্যাখ্যা করি ভালোভাবে, জাস্টিফাই করি। যেমন কেউ যদি বলে আয়োনাইজেশন এনার্জি লেফট টু রাইট হ্রাস পায়, সে খাতায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে লিখবে যে কেন হ্রাস পায়, ব্যাখ্যা করে, আমি দেখেছি অনেকেই করে। তাহলে আয়োনাইজেশন এনার্জি হ্রাস পায় উপর থেকে নিচে, কেন হ্রাস পায় দেখো, জেড স্টার কি থাকে, একই থাকে, ধ্রুবক থাকে, জেড স্টার তো চেঞ্জ হয় না। আর আর কি হয়, বৃদ্ধি পায়। আর যদি বৃদ্ধি পায়, তুমি দেখো আর বৃদ্ধি পেলে কি হবে, আয়োনাইজেশন এনার্জি হ্রাস পাবে। কারণ কি, আর যদি বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্বটা কি হবে, বেড়ে যাবে। দূরত্ব যদি বেড়ে যায় আকর্ষণ কমে যাবে, আকর্ষণ যদি কমে যায় তাহলে ইলেকট্রন বার করা সহজ হবে, আর ইলেকট্রন বার করা সহজ মানে কি, আয়োনাইজেশন এনার্জি কম। এবার এখানে কিছু প্রশ্ন থাকে,